2024 সালের মে মাসের 24 তারিখে দাঁড়িয়ে যদি আপনি ফসল চাষ করতে চাইছেন বা ফসল চাষ করে রেখেছেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা দেখা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা। কারণ হচ্ছে এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কী নিয়ে, বিভিন্ন রকম মারণ রোগ নিয়ে। শশা গাছ হোক, ঝিঙে গাছ হোক, কিংবা আপনার অন্যান্য যে সমস্ত ফসল আছে, করলা গাছ হোক, এই সময় এই তিনটে অর্থকারী ফসল নিয়েই কিন্তু আমি আলোচনা করব কী ধরনের রোগ আসবে এবং কি করলে আপনি এই রোগগুলোর মাধ্যম থেকে রোগগুলো থেকে মুক্তি পাবেন বা আপনার গাছকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন আগের থেকেই, যদি ওষুধগুলো সময় মতো প্রয়োগ করতে পারেন। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি শশা গাছ নিয়ে আলোচনা করে নিই। শশা গাছ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই লাভজনক একটা ফসল হতে চলেছে। কারণ হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত যেমন আসবে, আমি যে বললাম আগামী 10 দিনেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক পরিমাণে রয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমি আলোচনা করছি ভিডিওতে যে কীভাবে বৃষ্টিপাত এই সময় বাড়তে চলেছে। আসলে বন্ধুরা, শশার যে রোগগুলো আসবে, দেখতে পাচ্ছেন পাতার যে গঠনটা, সেই গঠনটা বিগড়ে যাচ্ছে, অন্যরকম হয়ে যাচ্ছে। যেটা সুন্দরভাবে একটা গঠন হওয়ার কথা, সেই জায়গাটায় কিন্তু এটা হচ্ছে না। তো কেন হচ্ছে না, তার কারণ কি আছে, সেই বিষয়গুলো জানতে হবে আপনাকে। তো সেই বিষয়গুলো হচ্ছে, দেখুন, শশা গাছ একটা নরম গাছ এবং স্বল্পমেয়াদী গাছ হওয়ার সঙ্গে সঙ্গে এই গাছে কিন্তু রোগ লাগার প্রবণতাটাও প্রচুর পরিমাণে থাকে। আর এই যে রোগ লাগার প্রবণতা, সেটা কিন্তু আসে বিভিন্ন রকম পোকার মাধ্যম থেকে। লেদা পোকা কিন্তু রোগ ছড়াতে পারে না, এর নিজেই একটা রোগ। কিন্তু সাদামাছি নিজে একটা পোকা এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু আরও আদার্স রোগ ছড়ায়। লাল মাকড় সেটাও তাই, আরও আদার্স রোগ ছড়ায়। থ্রিপস বা আমরা যেটা চষি পোকা বলছি, সেটাও কিন্তু আরও আদার্স রোগ ছড়ায়। তো তাই আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে পোকাগুলো গাছে আপনার অন্যান্য আরও রোগ ছড়াতে সক্ষম, সেই পোকাগুলোকে কীভাবে কন্ট্রোল করবেন। আর এই যে গাছে দেখছেন আপনারা, শোষক পোকার জন্যই কিন্তু এই জিনিসগুলো হয়ে থাকে। আর আপনারা কী করেন বলুন তো, শোষক পোকার ওষুধ দেওয়ার পর কিন্তু আপনারা আর ওই গাছে অন্য ধরনের কোনো ওষুধ দিতে চান না, খাবারের দিকটা আপনারা লক্ষ্য রাখেন না। সেই খাবার কিন্তু আপনাদেরকে সবসময় গাছে দিতে হবে। 3 থেকে 5 দিনের অন্তরে শশা গাছের জন্য খাবার দেওয়াটা বাঞ্ছনীয়, সে গোড়ায় হোক কিংবা স্প্রে করে হোক। স্প্রে শিডিউলটা আপনারা 4 থেকে 5 দিনের অন্তরালে রাখবেন এবং গোড়ায় যে চাপান সারটা দিচ্ছেন, সেটা ফলন্ত গাছের ক্ষেত্রে বলছি আমি, 5 দিনের অন্তরে কিন্তু অবশ্যই আপনারা সেচ দেওয়ার পরই জাপান সারের ব্যবহার অবশ্যই করবেন। বিঘে পিছু 16 থেকে 20 কিলো পরিমাণ মিশ্র করে সার নেবেন। বন্ধুরা, ইউরিয়ার পরিমাণ কম ব্যবহার করবেন বর্ষাকালের দিনে, কারণ বর্ষাকালের দিনে যে বৃষ্টিপাতের জল থাকে, সেই জলের মধ্যে পিএইচ লেভেল কিন্তু খুব সুন্দর থাকে, যেটা কিন্তু আপনার গাছকে বৃদ্ধিতে সাহায্য করে এবং এই জলের মধ্যে কিন্তু নাইট্রোজেনের পরিমাণও যথেষ্ট থাকে। তাই আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে বর্ষাকালে যখন আপনি চাষ করছেন, তখন যেন আপনি আপনার জমিতে ইউরিয়া নাইট্রোজেনকে কখনোই এক্সট্রা করবেন না। এই নাইট্রোজেনের পরিমাণ যদি বেশি দিয়েছেন আপনি শশা গাছের ক্ষেত্রে, গাছ কিন্তু আপনার অনেক বেশি হয়ে যাবে আর ফল কিন্তু আপনার কাছে অনেক কমে যাবে বন্ধুরা। তাছাড়াও আমি বলতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যে ধরনের বীজগুলো লাগাবেন, সেই বীজগুলোর প্যাকেটে উল্টো দিকে পড়ে দেখে নিন যে কত ডিগ্রি টেম্পারেচার সহ্য করতে পারে, কিংবা যার কাছ থেকে আপনি বীজ সংগ্রহ করছেন সেখানে আপনি জিজ্ঞেস করে নিন যে বীজটা কি তাপ সহনশীল। কারণ এই বছর বর্ষাকালে বৃষ্টিপাত প্রবল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রাটাও 35 ডিগ্রি, 37 ডিগ্রি বা 40 ডিগ্রির ঘরের মধ্যে, 30-40 ডিগ্রির মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। তাই আপনাদেরকে এটা শিওর হতে হবে যে আপনারা যে বীজটা লাগাচ্ছেন, সেই বীজটা কি তাপ সহনশীল, রোগ প্রতিরোধী না হোক। রোগের জন্য তো আপনারা ওষুধ দিতে পারবেন, কিন্তু তাপের জন্য আপনারা কিছু করতে পারবেন না। তাই বীজটিকে অবশ্যই তাপ সহনশীল হতে হবে। তাপ সহনশীল বীজের ব্যাপারে আমরা তো আগেই আলোচনা করেছিলাম, সেগুলো আপনারা আমাদের ভিডিও লিঙ্ক আছে বা আপনারা এখানেও আপনারা ফটো দিয়ে দিচ্ছি। এই যে অন্নপূর্ণা এগ্রোর হাঙ্গামা 10, এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়াও সুপার হাঙ্গামা আমতলা সিডেক্সের, এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এই শসা আপনারা যদি লাগান এই সময়টাতে, তাহলে আপনারা কিন্তু বেশ ভালো মুনাফা করতে পারবেন। বেশ ভালো মুনাফা, 30 টাকা 35 টাকা পর্যন্ত যে দাম যাবে বর্ষার সময়, এটা কিন্তু আমি আশা করছি। এবং আমিও লাগাচ্ছি, মালচিং পদ্ধতিতেই লাগাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো আমি সমগ্র ভিডিওটা, মালচিং করার পদ্ধতিটাও দেখাবো। এখনও কাজ চলছে, এই শুরু হয়েছে কাজ, তাই আপনি দেখাতে পারিনি। আর খুব ব্যস্ত থাকার জন্য আমি বিগত 15 দিন ব্যাপী সেরকমভাবে ভিডিও দিতে পারিনি, এর জন্য দুঃখিত। আপনাদের প্রশ্নের উত্তর আমি হোয়াটসঅ্যাপে যথেষ্টভাবে দিয়েছি। তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে আপনাদের প্রশ্নগুলোকে অবশ্যই উত্তর জেনে নেবেন এবং গাছের ছবি পাঠিয়ে আপনারা কী রোগে হয়েছে, কী ওষুধ দেবেন, সেটাও কিন্তু জেনে নেবেন। বন্ধুরা, এই ধরনের যখন শশা গাছে রোগ দেখা যাবে, পাতা কুঁকড়ে যাচ্ছে, পাতার মধ্যে এগড়ো বেগড়ো একটা উঁচু নিচু ভাব রয়েছে, সমতল ব্যাপারটা নেই, তখন আপনারা কী করবেন? তখন দেখুন, আপনারা যখন সাদা মাছির ওষুধ দেবেন, কী ওষুধ দেবেন আমি বিগত ভিডিওতে আলোচনা করেছিলাম যে সিনজেন্টা নতুন একটা বার করেছে, প্লেসিভা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। 25 ml প্রতি 15 লিটার জলে মিশিয়ে প্লেসিভা কিন্তু আপনারা অবশ্যই দিন। এই সময় প্লেসিভা আপনারা 2-3 বার লাগাতার ব্যবহার করতে পারবেন। কারণ হচ্ছে এইটা একটা নতুন ওষুধ, এই ওষুধে পোকাদের রেজিস্ট্যান্স পাওয়ার নেই।
তাছাড়াও এই আবহাওয়াতে কিন্তু অন্যান্য ওষুধ কাজ করছে না বন্ধুরা। আপনারা ডেলিগেট ব্যবহার করুন, ডেলিগেটেও কিন্তু বেশ ভালো রেজাল্ট দেখা যাচ্ছে। তাছাড়াও আপনারা টাটা কোম্পানির ক্লাস্টো ব্যবহার করতে পারেন, এটাও কিন্তু ভালো রেজাল্ট দেখা যাচ্ছে। তাছাড়াও ডিসাইড, ধানুকা কোম্পানির ডিসাইড, যেটা আমি আরও অনেক ভিডিওতেই বলেছি, সেই ওষুধটাও কিন্তু আপনারা শশা গাছের এই পাতা কুঁকড়ে যাওয়া রোগটাকে আটকানোর জন্য অবশ্যই ব্যবহার করতে পারেন। তাছাড়াও বন্ধুরা, যদি আপনাদের ছোট গাছে এই পাতা কুঁকড়ানোর রোগটা আসছে, মানে 2 পাতা 3 পাতা 4 পাতা গাছে, তাহলে অবশ্যই আপনারা পেগাসাস ব্যবহার করবেন। এবং কীভাবে ব্যবহার করবেন এই পেগাসাস, তার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়মটা আপনাকে ফলো করতে হবে। এবং নিয়মগুলো জানার জন্য আমাদের চ্যানেলে যান, দেখুন ভিডিও দেওয়া আছে পেগাসাস দেওয়ার নিয়ম পদ্ধতি, সেই ভিডিওটা পুরোটা দেখে নিন, নিয়মগুলো ফলো করে পেগাসাস দিন, দেখুন আপনার মাটি সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, শশা গাছের পরে আমি আসবো করলা গাছ। এই সময় শশা গাছের সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা করলা চাষটাকেও করতে পারেন, কারণ করলা গাছ আপনার মাঠে থাকলে শশা গাছটা শেষ হয়ে যাবার পর ওই মাচাটাকে কিন্তু আবার আপনি রিভাইভ করতে পারবেন। মানে কি, আবার মাচাটাকে আপনি ভর্তি করে নিতে পারবেন। কি দিয়ে না, করলা গাছ দিয়ে। দেশি করলা গাছ আপনাকে এই সময় চাষ করতে হবে। আপনি মেঘনা 2 করতে পারেন, কৃষ্ণাজ করতে পারেন, কালীশঙ্কর করতে পারেন, এই ধরনের বিভিন্ন ভ্যারাইটি আপনাদের এলাকায় আপনারা পেয়ে যাবেন, সেগুলো ব্যবহার করে চাষ করতে পারেন। তাছাড়াও আপনারা যদি হাইব্রিড করলা চাষ করতে চান আলাদাভাবে অন্য মাঠে, সেক্ষেত্রেও আপনারা করতে পারেন। প্রণভা কোম্পানির ভূষণ আপনারা কিন্তু খুব ভালো ভ্যারাইটি, এটাও চাষ করতে পারেন। তাছাড়াও 13-15 এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, মানে চাষ করতে পারেন। 13-15 জাতটাও ব্যাপক একটা ফলনশীল জাত, এবং কাবেরী 88ও রয়েছে, এরাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যথেষ্ট ভালো মুনাফা করার জন্য করলা চাষ করে। করলা গাছের এই যে রোগগুলো দেখছেন না, এই রোগগুলোই কিন্তু কন্ট্রোল করা যায় যদি আপনারা ছোটোবেলা থেকে ভালো ওষুধগুলোকে ব্যবহার করে চলেন। করলা গাছের ক্ষেত্রে প্রধান যে রোগটা আপনার জমিতে প্রথম দেখা দেবে সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া রোগ। এই পাতা কুঁকড়ে যাওয়া রোগ আপনারা তো কম বেশি সবাই জানেন যে সাদামাছি বা থ্রিপসের জন্য আসে। তো আপনারা যদি ক্রমাগত এই ওষুধগুলিকে প্রয়োগ করতে থাকেন, সঠিক ওষুধ সঠিক সময়ে এবং নিয়ম মেনে যদি প্রয়োগ করতে থাকেন, তাহলে কিন্তু এই কুঁকড়ে যাওয়া রোগটা আসবে না। তাছাড়াও ভাইরাসের সবসময় ওষুধ দেওয়া সম্ভব হয় না, সেজন্য ভাইরাসের কিছু ওষুধ আছে যেগুলো আগের থেকে দিতে হয়, যেমন ভ্যানপ্রোজ, ভিভাইন, ভাইরিসাইড। এই ভ্যানপ্রোজ, ভিভাইন, ভাইরিসাইড ওষুধটা যদি আপনারা ছোট থেকে যে কোনো গাছে 30 ml প্রতি 15 লিটার জলে, মানে 2 ml প্রতি লিটার জলে মিশিয়ে 4 থেকে 5 বার স্প্রে করতে পারেন ফুল আসার আগের অবস্থা পর্যন্ত। মানে প্রত্যেক 5 দিন, 6 দিন বা 7 দিনের অন্তরে যদি আপনারা কন্টিনিউয়াসলি স্প্রে করে চলেন, তাহলে কিন্তু আপনাদের ছোটোবেলায় মাঝ বয়সে বা ফলন্ত হবার মুখে গাছে যে সমস্ত কুঁকড়ে ধরে যায়, বুঝতে পারছেন কুঁকড়ে ধরে যাওয়া মানে, দেখুন পাশে আমি দেখাচ্ছি যে এই শশা গাছটা দেখুন পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে না, এই রকম যে হয়ে যাওয়াটাকে, এইটাকে কিন্তু আপনাদেরকে প্রথম আটকাতে হবে, তবেই কিন্তু আপনি সফলতাটা পাবেন বন্ধুরা। কারণ হচ্ছে এই রোগগুলো এমন একটা রোগ যেটা সাদামাছি এবং থ্রিপস, চষি পোকার মাধ্যমে আসে। আর এই চষি পোকা গোত্রের ওষুধগুলো সহজে আপনার জমি থেকে যেতে চায় না। যদি ক্রমাগত 7 থেকে 10 দিন আপনার জমিতে চষি পোকা অবস্থান করে যায়, তাহলে কিন্তু অবশ্যম্ভাবীভাবে আপনার জমিতে আসবে মোজাইক ভাইরাস, লিপকাল ভাইরাস। লিপকাল ভাইরাস কোনটা, যেটা কুঁকড়ে যাচ্ছে পাতার ওপরের দিকে নৌকোর মতন, ওটা লিপকাল ভাইরাস। এবং মোজাইক ভাইরাস কোনটা, পাতায় কিন্তু ছোপ ছোপ দাগ দেখা যায়, এক ধরনের মোজাইক করার মতন সুন্দর একটা দেখতে একটা দাগ দেখা যায় হলুদ সবুজ বর্ণের, ওটা কিন্তু মোজাইক ভাইরাস। এই দুটো রোগই কিন্তু গাছের জন্য মারণ রোগ। সে যে কোনো গাছ, সে আপনি যাই গাছ লাগিয়েছেন, শসা, করলা, ঝিঙে, মানে যাই আপনার গাছ আছে, আপনার সম্পূর্ণ মাঠকে কিন্তু নষ্ট করে দিতে পারে এই রোগ। এই রোগ থেকে আপনি যখন ফলন্ত গাছকে এই রোগ থেকে বাঁচাতে যাবেন, তখন কিন্তু আপনার জন্য সেটা বিশেষ খরচ সাপেক্ষ হয়ে যাবে, এবং অর্ধেক চান্স কিন্তু থাকবে যে ঠিক হবে কি হবে না। যতই আপনি ভালো ওষুধ দেন না কেন, এই রোগের কিন্তু তেমন কোনো সমাধান নেই। তাই ছোট থেকে যদি আপনি এই ভ্যানপ্রোজ ভাইরাসাইডটাকে, মানে এটা একটা অ্যান্টিডোট টাইপের ওষুধ, যেটা অ্যান্টিভাইরাস, এটা যদি আপনার শরীরের মানে গাছের শরীরের মধ্যে আপনি প্রবেশ করিয়ে রাখেন বার কয়েক, তাহলে এই সব রোগগুলো আসার সম্ভাবনা কিন্তু 80-90% কমে যায়। তবুও অল্প স্বল্প যদি আসে, তবু আপনারা কিন্তু সেটাকে ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এই একটা গুণ রয়েছে এই ভ্যানপ্রোজ দিয়ে রাখার মধ্যে। তাছাড়াও বন্ধুরা, গাছের ইমিউনিটিকে বুস্ট করার জন্য আপনারা জমিতে জিঙ্ক, অবশ্যই মাটি তৈরি করার সময় জিঙ্ক দিন, বা আপনাদের মাঠে ফলন্ত গাছ হয়েছে আপনারা ছড়িয়ে জিঙ্ক দিতে পারেন চাপান সারের সাথে, বা আপনারা গাছে কোঁড় দিতে চলেছেন, কোঁড় দেওয়ার সময় অবশ্যই জিঙ্ক দিন। এই জিঙ্ক কিন্তু প্রতি বিঘেতে 1.5 থেকে 2 কিলো কিন্তু অবশ্যই দেবেন। 33 শতক জমি হলে 1.5 কিলো, এবং 40 শতকের জমি হলে 2 কিলো। এই জিঙ্ক দিলে আপনার গাছের যে শক্তি, রোগ প্রতিরোধী ক্ষমতা অনেক হারে বৃদ্ধি পায়। আর বন্ধুরা, আপনারা যারা বীজ নিতে চাইছেন বা বিভিন্ন ওষুধ নিতে চাইছেন, অনুগ্রহ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, কারণ প্রচুর কল আসছে আমাদের, সেজন্য খুব অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি আমরা। আপনারা প্লিজ হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপের রিপ্লাই আপনারা অবশ্যই পাবেন। আর তারপরে যেটা বলবো আমি, যে এই সময় গাছের একটা প্রবলেম হচ্ছে, সমস্যা, যেটা হচ্ছে স্ত্রী ফুলের সংখ্যাটা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। কেন?
কারণ হচ্ছে 40 ডিগ্রির ওপরে 38 থেকে 40-এ যখনই টেম্পারেচার যাচ্ছে তখনই কিন্তু গাছ স্ত্রী ফুল দেবার ক্ষমতা হারিয়ে ফেলছে। এবং যখন এই টেম্পারেচারটা 2 দিন 3 দিন বা 5 দিন ব্যাপী কন্টিনিউ করছে তখন কিন্তু একটা গাছ স্ত্রী গাছ থেকে পুরুষ গাছে রূপান্তরিত হয়ে যাচ্ছে, এবং তারপরে আপনি যতই ওষুধ দেন না কেন সেই গাছটার কিন্তু আর সেই ক্ষমতাটা সেইভাবে ফিরে পাবে না। তাই বন্ধুরা, যে সমস্ত চাষি ভাইয়ের নতুন গাছ রয়েছে, 1 পাতা 2 পাতা হয়েছে, সেই গাছে আপনারা একবার বুম ফলোয়ার নাইট্রোবেনজিন যেটা রয়েছে না, নাইট্রোবেনজিন বলে যে কেমিক্যালটা, সেই কেমিক্যালের স্প্রে নিন। বুম ফলোয়ারের স্প্রে যদি আপনারা একবার করে দেন তখন, এবং ফুল ফল আসার মুখে একবার, আর ফলন্ত হয়ে যাবার গাছ যখন ফলন্ত ফল দিচ্ছে তখন 15 দিনের অন্তরে আপনারা এটাকে স্প্রে করতে পারেন। এর ফলে আপনাদের গাছের ফলন ক্ষমতাটা কিন্তু অনেকাংশে বাড়ার সাথে সাথে নতুন নতুন জালি আসবে, এবং গাছের অপরিণত গাছ যেগুলো ধরুন আর 5 দিনের মধ্যে হয়তো মরে যাবার কথা বা ফলটা অনেক কমে যাবার কথা, সেই সমস্ত গাছে যদি আপনারা এই বুম ফলোয়ার স্প্রে করতে পারেন 30 মিলি প্রতি 15 লিটার জলে মিশিয়ে, তাহলেও কিন্তু আপনাদের ফলনটা আবার হঠাৎ করে দেখবেন বেড়ে গেল 2 দিন 3 দিনের মধ্যে। তো এইগুলো আপনারা করলে কিন্তু আপনাদের গাছকে আপনারা বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে পারবেন। বন্ধুরা, করলা গাছের যে গোড়ায় পাতাগুলো হলুদ হয়ে যায়, এই কিন্তু একটা কঠিন রোগ করলা গাছের ক্ষেত্রে, সব চাষিরাই বলছেন। দেখুন, এটাকে আটকাতে গেলে আপনাকে কপার সালফেট গোত্রের ওষুধ ব্যবহার করতে হবে। ছোটোবেলায় 2-3 বার যদি আপনি ব্যবহার করেন, গাছটা একটু আটকাবে, মানে একটু গাছের বৃদ্ধিতে না একটু আটকায় এই মানে কপার সালফেট ওষুধটা, এটা একটু আটকাক। তারপরে কী হয় বলুন তো, যখন গাছের রোগটা লাগে, এই কপার যখন গাছের মধ্যে বর্তমান থাকে তখন কিন্তু এই রোগটাকে সে প্রতিহত করতে পারে। তখন যদি আপনারা ভালো কোনো ফাঙ্গিসাইড দেন, যেমন মেরিভন, অ্যাক্রোবট, মানে বিএসএফ কোম্পানির মেরিভন, বিএসএফেরই অ্যাক্রোবট, এগুলো খুব ভালো এইগুলো রোগগুলোর জন্য। তাছাড়াও যদি প্রিকশনে আপনারা নেটিভও ব্যবহার করেন, অ্যামিস্টার প্লেন ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই করলা গাছের পাতা হলুদ হওয়া রোগটাকে আটকাতে পারবেন। সাথে কিন্তু কপার অবশ্যই ব্যবহার করবেন। আপনারা মাটিতেও কপার ব্যবহার করতে পারেন, কপার সালফেট বিভিন্নভাবে পাওয়া যায়, বিভিন্ন ফর্মে পাওয়া যায়, সেগুলো আপনারা মাটিতে ব্যবহার করতে পারেন। এবং তার সাথে সাথে অবশ্যই বন্ধুরা, আপনারা জমিতে ক্যালসিয়ামকে দিন। ক্যালসিয়াম যদি জমিতে আপনারা না দিয়ে রেখেছেন, এখন আপনারা চাপান সারের সাথেও কিন্তু দিতে পারেন। তাছাড়াও যে জমিতে আপনারা কোড় দিচ্ছেন তখনও কিন্তু আপনারা চাপান সারের সাথে মিশিয়ে দিতে পারেন, অথবা আপনারা যারা স্প্রে করছেন তারাও ক্যালবোর বা ক্যালসিয়াম বোরনের যে মিশ্রণগুলো হয় স্প্রে করার জন্য, সেগুলোও কিন্তু স্প্রে করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের গাছ খুব সুস্থ থাকবে বন্ধুরা। আর বন্ধুরা, এটা একটা কথা আমি বলে নিই যে কয়েকদিনভাবে কিন্তু মানে আর 2-3 দিন 3 দিন পর থেকেই একটা মানে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে, এবং সেটা বেশ বড় আকারেরই সম্ভাবনা দেখা দিয়েছে। আপনারা আপনাদের মাঠ ফসলকে সুরক্ষিত করার জন্য সেই রকম ব্যবস্থাগুলো নিয়ে নেবেন। আবহাওয়ার খবর রেখেন, যে সমস্ত চাষি ভাই আবহাওয়ার যে চ্যানেলগুলো আছে সেগুলো দেখেন না, আপনাদের বলবো ওগুলো দেখুন, আবহাওয়ার খবরটা রাখুন, তা নইলে কিন্তু আপনাদের চাষে অনেক ক্ষতি হয়ে যাবে। আবহাওয়াটা খুব জরুরি আপনার চাষটাকে সফলভাবে করার জন্য। বন্ধুরা, আপনারা যারা বীজ ওষুধের পুরো প্যাকেজ নিতে চাইছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, এবং আপনাদের যে সমস্যা যদি কিছু হয় চাষের, সেই ছবিগুলো তুলে আমাদেরকে অবশ্যই জানাবেন যে কী সমস্যা হচ্ছে। আমরা 24 ঘন্টার মধ্যে আপনার উত্তর অবশ্যই দেব। এবং বন্ধুরা, ফোনও করতে পারেন আপনারা আমাদের এই ফোন নাম্বারে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই আমাদের ফোন নাম্বার। এই নাম্বারে আপনারা ফোনও করতে পারেন, আপনাদের কোনো মতামত থাকলে আমাদের জানাতে পারেন, বা কোনো কিছু জানার বিষয় থাকলে সেগুলো আপনারা জানাতে পারেন, মানে জিজ্ঞেস করতে পারেন আমাদের ফোন করে। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, এবং ভালো বীজ, গ্যারান্টিযুক্ত বীজ পেতে আমাদের এই নাম্বারে কল কিন্তু করতেই হবে আপনাকে। কারণ দেখুন, ভালো বীজ না লাগালে আপনি কখনোই কিন্তু ভালো ফলন তুলতে পারবেন না, তাই না? ভালো পরিচর্যা তো আমার থেকে পেয়ে যাবেন, আমি কি দিচ্ছি না দিচ্ছি যদি দেখেন আপনারা ভিডিওতে, তাহলেও বুঝতে পারবেন। তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকেও আপনি জেনে যাচ্ছেন, ফোন বা হোয়াটসঅ্যাপ করে জেনে যাচ্ছেন। কিন্তু বীজটা যদি ভালো না হয় বন্ধুরা, আপনারা কিন্তু সমস্যায় পড়বেন। অনেকেই পড়ছেন, স্ত্রী ফুল আসছে না, সমস্যা হচ্ছে, গাছে কুঁকড়ে লেগে যাচ্ছে, সমস্যা হচ্ছে। তো আপনারা, আমি তো বলেছি ওই সব ওষুধগুলো ব্যবহার করুন। আপনারা কুঁকড়ে লাগার জন্য প্লেসিভা ব্যবহার করতে পারেন, ডিসাইড ব্যবহার করতে পারেন, ছোটো গাছে পেগাসাস ব্যবহার করবেন, এইসব ওষুধগুলো ব্যবহার করুন। এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিন, তাহলে কি হবে, প্রত্যেকটা ভিডিও আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়। ধন্যবাদ।